তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা জানতে চলেছি বা যেটা তোমাদের আমি বলতে চলেছি সেটা হচ্ছে অ্যাবাউট E2 রিয়াকশন বা E2 মানে কি। আমি আগের ক্লাসগুলোতে তোমাদের SN1 SN2 E1 E2 সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তো বেসিক থেকে পুরো সবগুলো পড়েছি এবং তোমরা সেগুলো দেখেওছো। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাবে বা পার্সোনালি আমাকে মেসেজও করতে পারো টেলিগ্রামে, ঠিক আছে? তো অনেকেই আমি রিপ্লাই দিয়েছি, অনেকে বলতে কয়েকজন আমাকে মেসেজ করেছিল যে এরকম সমস্যা হচ্ছিল। তো তোমরাও যদি কোথাও সমস্যা হয় তো আমার সাথে যদি কন্ট্যাক্ট করার চাও তো তোমরা টেলিগ্রামে মেসেজ করতে পারো, ঠিক আছে? তো আমার দেবজিৎ দুয়ারি নামে আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে আশা করি। কারণ আমি টেলিগ্রাম গ্রুপে, তোমাদের যে চ্যানেলটা আছে টেলিগ্রাম গ্রুপে, তো সেখান থেকেই তোমরা আমাকে খুঁজে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? তো দেখো আজকে যেটা আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে E2 রিয়াকশন। E2 রিয়াকশন আমরা আগের দিন যেটা জেনেছিলাম E1 রিয়াকশন। E1 রিয়াকশনে কি ছিল না, এলিমিনেশন রিয়াকশন ছিল। আর 1 এর মানেটা কি ছিল, যে ফার্স্ট অর্ডার রিয়াকশন ছিল। আর আমি এটা বলেছিলাম যে E1 হচ্ছে যে SN1 রিয়াকশনের মতো, বাট E1 নট ইজ ইকুয়াল টু SN1। তো এক্ষেত্রে সেম রিয়াকশন। তো আমি সব অলরেডি লিখে রেখেছি ছোট করে যে E2 রিয়াকশন। E2 রিয়াকশন এটা দেখো আগে বলে যে E1 আর E2 কিন্তু অনেকটা কিন্তু একই রিয়াকশন, ঠিক আছে? কিন্তু একটা জায়গায় ছোট জায়গায় পার্থক্য আছে, সেটা বলবো। তো যেমন হচ্ছে যে E মানে এলিমিনেশন আর 2 মানে সেকেন্ড অর্ডার রিয়াকশন বা মলিকুলারিটি 2। তো তোমাদের আরেকটা কথা মনে করিয়ে দিই যে এলিমিনেশন মানে কি। দেখো আমরা যখন SN1 বা SN2 তে পড়েছিলাম তখন কি করেছিলাম না, SN1 বা SN2 তে কি দেখেছিলাম যে সেটার মানে হচ্ছে যে SN1 বা SN2 এর মানে হচ্ছে যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন। কিন্তু এটা হচ্ছে যে এলিমিনেশন রিয়াকশন। তো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন আর এলিমিনেশন রিয়াকশনের মধ্যে পার্থক্যটা কি না, পার্থক্যটা কিছুই নয়। SN1 বা SN2 অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশনে যেটা হয় যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। মানে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, দিয়ে একটা মানে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, গিয়ে যে লিভিং গ্রুপটা আছে লিভিং গ্রুপটা চলে গেল, তার পরিবর্তে ওখানে ওই যে নিউক্লিওফাইলটা ছিল সেখানে গিয়ে অ্যাটাচ হলো। কিন্তু E2 রিয়াকশন বা এলিমিনেশন রিয়াকশনে কি হয় না, এলিমিনেশন রিয়াকশনে যেটা দেখা যায় যে এলিমিনেশন রিয়াকশনে এই যে বেস বা নিউক্লিওফাইল যেটা অ্যাটাক করে সেটা কিন্তু ওই জায়গাটা দখল করে না। ওর পরিবর্তে কি হয়, ওটা মেকআপ দেওয়ার জন্য একটা ডবল বন্ড, একটা বন্ড তৈরি হয়, সেটা হচ্ছে যে অ্যালকিন, মানে অর্থাৎ অ্যালকিন ফর্ম হয়। সোজা কথা এলিমিনেশন রিয়াকশনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যালকিন সিস্টেম তৈরি হয়, মানে অ্যালকিন কম্পাউন্ড তৈরি হয়। বোঝা গেছে কি বললাম? চলো আমি সব ডাটা লিখে রেখেছি, তোমরা শুধু দেখতে থাকো। তো E1 রিয়াকশন, এই সব রিয়াকশনগুলো যদি বুঝতে পেরে থাকো তো E2টাও বুঝতে পেরে যাবে। খুব সহজ ভাষায় বলবো, বাংলা ভাষায়, মানে খুব একটা জটিল করে বলবো না, ঠিক আছে? তো যেমন আমি বলি যে বেসিক থেকে বলবো প্লাস খুব সহজ ভাষাতে বলবো। তো দেখো E2 এলিমিনেশন রিয়াকশন। তো E মানে কি এলিমিনেশন, আর 2 মানে সেকেন্ড অর্ডার রিয়াকশন। তো E1 এর মতো এর মেকানিজমটা একই। আর বেস আর নিউক্লিওফাইল এটা অর দিয়ে কেন লিখে রেখেছি, তো আমি কি বলেছিলাম যে আমরা এখানে E1 বা E2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা নিউক্লিওফাইল কথাটা যতটা না ব্যবহার করব, তার থেকে আমরা যেটা বেশি ব্যবহার করবো সেটা হচ্ছে বেস। কারণ বেস আর নিউক্লিওফাইল একে অপরের সমতুল্য বা একই বলা যেতে পারে। কারণ দেখো বেস আমরা কাকে বলি, বেস আমরা তাকেই বলি যে হচ্ছে যে জলীয় দ্রবণে তার যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটাকে ত্যাগ করতে পারবে, মানে লোন পেয়ারটাকে জলীয় দ্রবণে ছেড়ে দিতে পারবে, বা ওর মাথায় যে নেগেটিভ চার্জ, মানে ওর মাথায় যদি এক্সট্রা নেগেটিভ চার্জ থাকে সেটা যদি যে ডোনেট করতে পারবে, সেটা তাকে আমরা বেস বলি। যেমন অ্যামোনিয়া কম্পাউন্ড আমি তোমাদের দেখেছিলাম NH3, 3টে হাইড্রোজেন আছে আর মাথায় একটা হচ্ছে লোন পেয়ার আছে, তার মানে কি ও একটা বেস। বোঝা গেছে? আর নিউক্লিওফাইল মানে কি, ওর মাথায় নেগেটিভ চার্জ আছে, নয় লোন পেয়ার আছে, ঠিক আছে? তো তাই জন্য আমি এটাকে বেস বলেই বলবো, ঠিক আছে? কারণ এখানে বেসের একটা আছে, বেসের একটা গুরুত্ব আছে, সেটা কিছুক্ষণ পরে দেখতে পাবে যে স্ট্রং বেস উইক বেস সম্পর্কে একটু জানতে পারবে। তো এটা হচ্ছে যে E1 এর মতোই একই মেকানিজম, জাস্ট বেসটা এসে তার পাশের বিটা কার্বন এসে এই করবে, এটাকে আমরা তাই জন্য বিটা এলিমিনেশন রিঅ্যাকশনে বলতে পারি বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে? কারণ কি এটা আলফা কার্বন, এই X মানে অর্থাৎ এই হ্যালোজেন অ্যাটমটা যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন, আর আলফা কার্বনের পাশের কার্বনটাকে আমরা বলি বিটা কার্বন। আর বেসটা এসে কি করে, এই বেসটা এসে বিটা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তো সেই হাইড্রোজেন হচ্ছে অ্যাটাক করলো, দিয়ে মানে অ্যাবস্ট্রাক্ট করে নেয়, এটাকে নিয়ে নেয়। তো নিয়ে গেলে এই বন্ডটা কি হয়, এইভাবে পুশ ব্যাক করে, মানে এখানে ডবল বন্ড তৈরি হয়, আর এই ডবল বন্ড হওয়ার জন্য এই এক্সটা হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায়। বোঝা গেছে? তো অলরেডি লিখে দিয়ে দিয়েছে লাইক এজ SN2 বাট E2 মানে E2
মানে SN2 এর সমতুল্য, বাট E2 নট ইজিক্যাল টু SN2 যেমন বলে থাকি। তো এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, কারণ দেখো না পাওয়ার 2 2 আছে, তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এগুলো তোমরা জানো। তো R ইজিক্যাল টু এর রেট, বা অর্থাৎ এর হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন কি হবে না, R সমান K সাবস্ট্রেট ইনটু নিউক্লিওফাইল এর গাঢ়ত্ব। তো কেন বলো তো, কারণ আমি বললাম না E2 আর SN2 তো সমতুল্য। SN2 তে কি ছিল, সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল দুজনকার উপর হচ্ছে যে রেটটা ডিপেন্ড করতো। আর এক্ষেত্রে যেটা বলবো, এই নিউক্লিওফাইল বা বেস এদের উপরে, এই দুটোর উপরে রিঅ্যাকশনটা মারাত্মকভাবে কিন্তু নির্ভর করে, কিন্তু প্রচুর মারাত্মকভাবে, ঠিক আছে। তো একটু পরে বুঝতে পারবে। তো এর মলিকুলারিটি 2। তো এই E2 এইটা দেখে আমরা এত কিছু জানতে পারি। এবার কি নির্ভরশীলতা মানে কি, কোন বিষয় E2 রিঅ্যাকশনের রেটকে প্রভাবিত করবে, বা কোন বিষয়ের উপর E2 রিঅ্যাকশন নির্ভর করে, বুঝতে পারলে কি বললাম নির্ভরশীলতা মানেটা কি। তো এবার চলো আমি 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং E2, প্রথমে নেচার অফ সাবস্ট্রেট। তো 1 নম্বরে যেটা বলবো নেচার অফ সাবস্ট্রেট, ঠিক আছে। তো নেচার অফ সাবস্ট্রেট মানে কি, এই যে সাবস্ট্রেট মানে এই যে কম্পাউন্ডটা নেওয়া হবে না, মানে এই যে কার্বন, এটা কত ডিগ্রি কার্বন, এরকম আমি একটা বলেছিলাম যে এই SN2 এর মতো। তার মানে কি আমরা E2 ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেই 3 ডিগ্রি, সরি SN2 এর ক্ষেত্রে কি ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ছিল না, 3 ডিগ্রি কি হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, তাই তো। ओ सॉरी, ওটা বলতে মিস করে গেলাম, ভারী মিস্টেক हो गया তো আমারই গোলমাল হয়ে গেল ব্যাপারটা। তো দেখো এখানে যেটা আমরা দেখেছিলাম যে SN2 আর E2 আমি বলেছিলাম কি সমান বা প্রায় সমান। তার মানে হওয়ার কথা ছিল যে সাবস্ট্রেটটা তার মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হওয়ার কথা ছিল, কারণ SN2 তে আমরা দেখেছিলাম, তো আমি লিখলাম SN1 এ যেটা দেখেছিলাম কি, SN1 এ দেখেছিলাম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আমি মনে রাখার উপায় বলেছিলাম কি SN1 মানে এখানে 1 আছে, আর তার মানে 1 যদি এখানে থাকে তো তার মানে এটা 3 দিয়ে শুরু হবে। আর SN2 তে কি বলেছিলাম, তো এখানে 2 আছে মানে বেশি আছে, তার মানে কি 1 দিয়ে শুরু হবে, 1 2 3 ডিগ্রি, ঠিক আছে। তো E1 এ কি দেখেছিলাম, E1 এ দেখেছিলাম যে SN1 এর মতো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তো E2 তে কি হওয়ার কথা ছিল, E2 তে মানে এটা যে এর সমান, তার মানে এটা তার মানে এর সমান হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে আমি বললাম এখানে কি হবে, এখানে সব সময় শুধুমাত্র আমি এটা বলবো যে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে শুধুমাত্র 1 ডিগ্রিটা প্রথমে হবে, আর বাদ বাকি সব কেসে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, মানে সব ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখবো, কারণ 3 ডিগ্রি হলেই তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা ভালো হয়। তাই জন্য আমরা শুধুমাত্র SN2 তে কি হয় না, ব্যাক সাইড অ্যাটাকের জন্য ওর 1 ডিগ্রি হলে ভালো হয়, বাদ বাকি যত রিঅ্যাকশন আছে সবার ক্ষেত্রে এই 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি সাবস্ট্রেট রেট যেটা হবে সেটা হচ্ছে যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি সব ক্ষেত্রে, শুধুমাত্র SN2 বাদে। বোঝা গেল? গোলানোর চেষ্টা করবেন, একদম মার খাবে না, ঠিক আছে। তো 1 নম্বর হয়ে গেছে। তো 2 নম্বর কি আছে, 2 নম্বর কি আছে, নেচার অফ বেস, আচ্ছা এবিলিটি অফ লিভিং গ্রুপ, এবিলিটি অফ লিভিং গ্রুপ। তো এবিলিটি অফ লিভিং গ্রুপে কি বলা যেতে পারে, তো লিভিং গ্রুপ মানে কি, লিভিং গ্রুপ মানে কি, লিভিং গ্রুপ নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই, কারণ লিভিং গ্রুপ খুব কি বলা হয় যেন বলা হয়, মানে বাপে তাড়ানো মায়ে খেলানো যে। তো লিভিং গ্রুপ কি মানে, ও লিভিং গ্রুপ মানে হচ্ছে যে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি যার বেশি তার সেখানে রিঅ্যাকশন ভালো হবে। তো লিভিং গ্রুপের টেন্ডেন্সি আমি প্রত্যেক ক্ষেত্রে বলে এসেছি, আয়োডিন যেমন, তো আয়োডিন সবার প্রথম হবে আয়োডিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে এরকম হবে যে এইটাই রেট, এটাই লিভিং গ্রুপ এবিলিটি, ঠিক আছে। কারণ আমি কি বলেছিলাম যে আয়োডিনটা হচ্ছে সব থেকে ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে। তো দেখো এখানে যেমন এবিলিটি অফ লিভিং গ্রুপ, এখানে সব থেকে ভালো লিভিং আয়োডিন, এরপরেও কিন্তু আরো অনেক লিভিং গ্রুপ আছে। এই E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা আরো অনেক লিভিং গ্রুপ হিসেবে জানবো। লিভিং গ্রুপ মানে কি,
যে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবে তত রিয়াকশনটা ভালো হবে, কিন্তু এই আয়োডিন হচ্ছে সেখানে সব থেকে ভালোভাবে পালিয়ে যেতে পারে, ঠিক আছে, এর কোনো গ্যারেন্টি নেই। তো এর সাথে বেশি এর সম্পর্কে বেশি জেনে লাভ নেই। চলো, তো 3 নম্বরে যেটা জানবো, যে 3 নম্বরে আর কি আছে, এবিলিটি হয়ে গেছে, নেচার অফ বেস, এফেক্ট অফ টেম্পারেচার, এখানে টেম্পারেচার খুব একটা গুরুত্ব, আচ্ছা সলভেন্টটা বলে দিই, সলভেন্ট। তো সলভেন্ট SN2 তে কি ছিল, SN2 তে কি সলভেন্ট আমরা ইউজ করতাম, পোলার অ্যাপ্রোটিক। তো ইউজুয়ালি এখানে পোলার অ্যাপ্রোটিক চলে, পোলার অ্যাপ্রোটিক দিয়ে আমি চালাবো, পোলার অ্যাপ্রোটিক। কিন্তু পোলার অ্যাপ্রোটিকটা তো চললো, কিন্তু এখানে যখন এই সলভেন্ট বাদে বাকি অন্যান্য জিনিস যদি সব ঠিকঠাক থাকে, মানে সাবস্ট্রেট যদি 3 ডিগ্রি থাকে, লিভিং গ্রুপ যদি আয়োডিন থাকে, মানে সবকিছু মনোরম ওয়েদার, মানে সবকিছু মনোরম ওয়েদার যদি থাকে, তখন এই পোলার প্রোটিকের জায়গায় পোলার অ্যাপ্রোটিকের পরিবর্তে যদি পোলার প্রোটিক দেওয়া থাকে, রিয়াকশন চলবে। বুঝতে পারলে কি বললাম, যে এই সলভেন্ট বাদে বাকি এই E2 রিয়াকশন, মানে বাকি রিয়াকশন, বাকি অন্যান্য মেটেরিয়াল যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি সলভেন্টে একটু গোলমাল থাকে, যে পোলার অ্যাপ্রোটিকের পরিবর্তে পোলার প্রোটিক দেওয়া, চলবে, E2 বলবে আমার কোনো সমস্যা নেই, আমার চলবে, ঠিক আছে, ও ঠিক চালিয়ে নেবে। তো তাই জন্য বলা হয় যে E2 রিয়াকশনের জন্য পোলার অ্যাপ্রোটিক অ্যাজ ওয়েল অ্যাজ পোলার প্রোটিক বোথ আর ইউজড, ঠিক আছে। তো পোলার অ্যাপ্রোটিক এটা হলে ভালো হয়, বাট পোলার প্রোটিকও চলবে, পোলার প্রোটিক অলসো, ওর লিখে রাখতে হবে যে পোলার প্রোটিকটাও মোটামুটি চলে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে, আমি তোমাদের দেখো, আমি কিন্তু খুব জটিল ভাবে বললাম না, জাস্ট বললাম সবই কিছু যদি ঠিকঠাক থাকে, যদি তার পরিবর্তে যদি পোলার অ্যাপ্রোটিক, মানে আমি এমন একটা, যে মানে তোমার মেয়ের বাড়ি ছেলের বাড়ি থেকে সবকিছু ঠিকঠাক আছে, তো ছেলে বা মেয়েদের ঘর থেকে বলেছে যে কি সবকিছু ঠিকঠাক, বাড়ির সব মেনে নিয়েছে, তো লাভ ম্যারেজ, তো সব দিক থেকে মানামানি হয়ে গেছে, মানে এদের বাড়ি থেকেও মেনে নিয়েছে, তো এদের বাড়ি থেকেও মেনে নিয়েছে, দেখা গেলো মেয়ের বয়স কম, সাপোজ মেয়ের বয়স কম, তো হয়েছে কি, তো এবার এদের দুজনকার বাড়ির লোক কি বলছে, তো সবই কিছু যখন ঠিকঠাক আছে, তো কারণ কি সবই কিছু যখন ঠিকঠাক আছে, বাড়িতে প্যান্ডেল এইসবের কিছু করার দরকার নেই, আমি প্যান্ডেল না করেই মন্দিরে বিয়ে করে নিয়ে চলে আসবে। তার মানে ওটাই বলতে চাচ্ছি, যে সব দিক ঠিকঠাক আছে, তো পোলার অ্যাপ্রোটিকের জায়গায় যদি পোলার প্রোটিক ভুল করে চলে এসে, মানে যদি দিয়ে দেওয়া হয়, তো তাও চলবে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো তোমার ওটার মতো, যে সবকিছু ঠিকঠাক আছে, মেয়ের বয়স শুধুমাত্র কম হওয়ার জন্য বাড়িতে প্যান্ডেলটা করতে পারছে না, কারণ পাড়ার লোক বা কেউ এসে পুলিশকে বলে দেবে, তখন হচ্ছে সমস্যা হবে। তাই জন্য দুই বাড়ি থেকে বলা হলো যে তো সবকিছু ঠিকঠাক, তো টেনশন লেলিকা নাই একদম, তো কি করলো না, বললো মন্দিরে বিয়ে করে চলে আসবো, ঠিক আছে, তো সেরকম ব্যাপার, তো চালিয়ে নিয়েছে ব্যাপারটাকে। তো 4 নম্বর সলভেন্টের পরে আর কি আছে, আচ্ছা এফেক্ট অফ টেম্পারেচার, তো আমরা E1 এর ক্ষেত্রে জেনেছিলাম যে টেম্পারেচার খুব হাই হলে ভালো হয়, টেম্পারেচার খুব হাই হলে E1 এর ক্ষেত্রে ভালো হয়, কিন্তু এফেক্ট অফ টেম্পারেচার এখানেও কি হবে, টেম্পারেচার মোটামুটি যা হোক হলেই চলবে, ঠিক আছে। টেম্পারেচার এখানে বলতে পারি, এখানে টেম্পারেচারের খুব একটা গুরুত্ব নেই নয়, খুব একটা নেই, মানে হলেও চলবে না হলেও চলবে, ঠিক আছে, এখন টেম্পারেচারের খুব গুরুত্ব নেই, এখানে টেম্পারেচার খুব একটা গুরুত্ব নেই। মানে দেখা গেল যে মন্দিরে বিয়ে করতে যাচ্ছে, তো দেখা গেলো মন্দিরেও নাকি এখন হচ্ছে পুলিশ ধরে নেয়, তো বললো যা হোক একটা পাড়ার একটা যা হোক ছেলে টেলেকে পুরোহিত সাজিয়ে বিয়েতে চলে যাচ্ছে, মানে টেম্পারেচার, মানে সেখানে পুরোহিতটা কোনো ম্যাটার করছে না, ইটস কল্ড ট্রু লাভ। তো এখানেও সেরকম, যে সব কিছু ঠিকঠাক আছে, তো টেম্পারেচারটা যদি একটু কম বেশি বা কিছু হয়ে যায়, তো সেখানে কোনো চাপ পড়বে না, রিয়াকশনের প্রতি কোনো পড়বে না, প্রভাব ফেলবে না, মানে টেম্পারেচার হাই হলেও ভালো হয়, আর যদি খুব কম হলেও চলবে না, মোটামুটি একটা টেম্পারেচার থাকলেই হলো। বুঝতে পারলে কি বললাম এই এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। তো 4 নম্বর আর হচ্ছে 5 নম্বরে টেম্পারেচার হয়ে গেছে, সলভেন্ট হয়ে গেছে, লিভিং গ্রুপ। আচ্ছা লিভিং গ্রুপ সম্পর্কে আরেকটু বলবো। তো এবারে হচ্ছে যেটা মেন রোল প্লে করে, এই যে এই E2 রিঅ্যাকশনে যেটা মেন রোল প্লে করে যারা হচ্ছে, সেটা হচ্ছে যে এই এবিলিটি অফ লিভিং গ্রুপ, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এই 2 নম্বর পয়েন্টটা এটা, আর এই যে এখানে যেটা করব কি, এটা কি আছে, নিউক্লিওফিলিসিটি, বেসিসিটি কি আছে, এবিলিটি অফ পোলার প্রোটিক, পোলার নেচার অফ বেস, তো নেচার অফ বেস এখানেই হচ্ছে যে মেন রোল প্লে করে। যেমন নেচার অফ বেস মানে ধরে নাও মেয়েটাকে রাজি থাকতেই হবে,
বুঝতে পারলে কি বললাম, মানে মেয়েটারও মানে মেয়ের বাড়ি বা মেয়েরও কিন্তু বিয়েটার জন্য রাজি হওয়া দরকার আছে, নাহলে বিয়েই হবে না, তাই তো। তো তাই জন্য বলা হয় এখানে ইউ টু রিয়াকশানে এই নেচার অফ বেস, এই বেসটাকে স্ট্রং বেস হতেই হবে। স্ট্রং বেস হলেই রিয়াকশনটা খুব ভালোভাবে হবে কিন্তু, ঠিক আছে। তো মেয়েটাকে যদি খুব ভালোভাবে, মেয়েটা যদি রাজি থাকে তো খুব ভালো, নাহলে খুব মানে যদি একটু নাছড় বান্ধা হয়, মানে চাচ্ছে না, তখন কিন্তু সব মানে অনেক সমস্যা হবে। তো তাই জন্য বলা যায় যে নেচার অফ বেস মানে স্ট্রং বেস ইউজুয়ালি ইউজড, স্ট্রং বেস ইউজুয়ালি ইউজড ইন E2, বুঝতে পারলে, মানে E2 রিয়াকশন রেট ভ্যারিজেজ বেসিসিটি, বেস, ঠিক আছে। কারণ পুরো এটা মারাত্মক কিন্তু, বেসটা যত স্ট্রং হবে তত ভালো, ঠিক আছে। তোমরা এবার হচ্ছে কি বেসের কিছু দেওয়া আছে কি? হ্যাঁ, এই দেখো কয়েকটা স্ট্রং বেসের নাম দেওয়া আছে, এক্সাম্পল কয়েকটা স্ট্রং বেস, এটা লিখে নাও। কি দেওয়া আছে? NaOH, কি অ্যালকালাইন NaOH, আচ্ছা পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ NaOH, আর KOH, আর কি আছে মিথাইল MEO মাইনাস, এটার মানে হচ্ছে যে মিথানল থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলে যেটা হয়, মানে MEO মানে CH3O মাইনাস, ঠিক আছে। আর কি আছে, বা এটাকে এরকম করে লিখতে পারো MEOH, মানে মিথানল বা এটা কি বলা হয় মিথাক্সাইড না কি বলা হয়, যাই হোক OMe। তো আরেকটা আছে কি ETO মাইনাস, এটা জানো নিশ্চয়ই, ইথাইল মানে ইথানল ছিল, তো সেখান থেকে হাইড্রোজেনটাকে বাদ দিয়ে যেটা থাকে আবার এটা ETOH লেখা যায়। আর কিছু টাট বিউটাইল O মাইনাস পটাশিয়াম প্লাস, তো এটা আর কি আছে টাট বিউটাইল অ্যালকোহল, মানে এগুলো দেখো সব, এটা হচ্ছে যে অ্যালকালাইন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কি আছে মিথানল বা মিথক্সাইড, এটা ইথানল বা ইথক্সাইড আয়ন, এটা টাট বিউটাইল অ্যালকোহল বা পটাশিয়াম টাট বিউটা অক্সাইড বা এরকম একটা কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। টাট বিউটাইল অ্যালকোহল সম্পর্কে তোমরা আশা করে জানো যে একটা কার্বনের তিনটে মিথাইল গ্রুপ আছে, আর একটা আরেকটা হাতে কি আছে না ওই আছে, সেটাকে বলে টাট বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে। তো নেচার অফ বেস, এরা হচ্ছে স্ট্রং বেসের আন্ডারে পড়ছে, স্ট্রং বেস, ঠিক আছে, খুব স্ট্রং বেস। তো আর কিছু আছে কি নেচার অফ বেস, লিভিং গ্রুপ সম্পর্কে কিছু বলতে হবে। লিভিং গ্রুপ এখানে রেট অফ হফম্যান স্টেবল অ্যালকিন। চলো এবার আর কিছু বলার নেই, এবার হচ্ছে আমরা এক্সাম্পল দেখাবো। আর আচ্ছা দাঁড়াও, লিভিং গ্রুপটা একবার ছোট্ট করে দেখে নিই, এই লিভিং গ্রুপটা কি বলেছে। তো এরা মোটামুটি ভালো লিভিং গ্রুপ, মানে মোটামুটি ভালো। তো এটা যে মোটামুটি এটা পুয়ার লিভিং গ্রুপের আন্ডারে কি, পুয়ার লিভিং গ্রুপের আন্ডারে পড়ছে ফ্লুরিন আর কি আছে ফ্লুরিন আছে, আর কি কাকে দেওয়া যায় NH3 প্লাস, এগুলো জাস্ট দেখে রাখো, আমি সব আস্তে আস্তে সব কিছু বলবো, ঠিক আছে। আর NR3 আছে। তো এরা হচ্ছে যে পুয়ার লিভিং গ্রুপের আন্ডারে পড়ছে কিন্তু এই যে তিনটে, তোমরা এটা দেখে রাখো, আমি আস্তে আস্তে সবগুলো কি ব্যাপারটা কি হয়েছে, এই যে লিভিং গ্রুপের ব্যাপারটা কি, আর এখানে স্ট্রং বেসের ব্যাপারটা কি হচ্ছে আমি বলবো আস্তে আস্তে, এটা জাস্ট দেখে নাও, ঠিক আছে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে না কি সব বুঝতে পারবে। চলো এবার হচ্ছে আমি তোমাদের E2 রিঅ্যাকশন সম্পর্কে বললাম সবকিছু। তো এবার আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাবো, এক্সাম্পল দিয়ে বলবো, এবার এক্সাম্পল দিয়ে বললে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম এক্সাম্পল যেটা নিয়ে নিয়েছি, দেখো এটা ক্লোরিন অ্যাটাচড আছে, আর এটা একটা অ্যালকিনে একটা হচ্ছে ক্লোরিন অ্যাটাচড আছে। তো দেখো এটা একটা কি দেওয়া আছে, দেখো একটা স্মল বেস দেওয়া আছে, এটা কি স্মল বেস, এটা স্মল বেস দেওয়া, আচ্ছা কলমটা একটু আবজা হয়েছে, স্মল বেস, এটা কি, এটা হচ্ছে যে বাল্কি বেস, তাই তো। তো দেখো এবার কি বললাম, দেখো আমরা যেটা এই যে এইটা যেটা বেস দেওয়া আছে স্মল বেস, তো স্মল বেস হলে কি হবে, যেমন দেখো স্মল বেস হলে দূরের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট দেখা যাবে একই হচ্ছে, কিন্তু প্রোডাক্ট একই হবে। দেখো এটা কি, এটা যে কার্বনে যুক্ত সেটা কি কার্বন বলা হয়, এটাকে বলা হয় আলফা কার্বন, এটা আলফা। তো পাশে দুটো বিটা কার্বন, তার মানে যখন বলতে পারি যখন এই হাইড্রোজেনটা এখানে শিফট করবে,
তখন একটা প্রোডাক্ট হবে। আর এই হাইড্রোজেনটা যে এখন শিফট করলে তাহলে এখানে একটা মানে দুই ধরনের অ্যালকিন পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবার দুটো অ্যালকিন আগে আমরা লিখে ফেলি, তারপরে কোনটা কোনটা স্টেবল কোনটা আনস্টেবল সেটা আমরা পরে দেখছি। তো স্মল বেসের ক্ষেত্রে আমি প্রথমে এই দিকটা যেটা শিফট করি সেটা করলাম, কি করলাম CH3 CH, দেখো এখানটায় শিফট করলো বন্ডটা, মানে এই করলো কোলাপস করলো বন্ডটা, তো এখানে ডবল বন্ড হয়ে গেল। তো এটা এই তারপরে কি হবে, এই লিভিং গ্রুপ হিসেবে ক্লোরিন চলে গেল। তো CH আর এখানে যেমন ছিল CH3 তেমন করে দিলাম, এটা একটা হলো। প্লাস আর একটা কি হবে, আরেকটা যেটা হবে দেখো CH3, তাহলে আমি এটা করবো তখন। তো CH3 যেমন আছে CH2, দুটো কিন্তু একসাথে করতে যেও না, পাগলামি করে হয়ে যাবে ওটা। তো এটা CH2 হবে। তো এবার দেখো ডাইরেক্ট তো আমরা তো প্রোডাক্ট লেখা শিখে গেছি না, তো আমরা তাহলে ডাইরেক্ট এরকম লিখতেই পারি। তো দেখো তাহলে এবার বলো এর মধ্যে কোনটা হচ্ছে যে মোস্ট স্টেবল অ্যালকিন। তো মোস্ট স্টেবল অ্যালকিন দেখো এখানে যেহেতু অ্যালকিন সিস্টেম মানে কি, আমরা এইটাকে পুরোটা বলি অ্যালকিন সিস্টেম, মানে এই দুটো কার্বন নিই। তো এবার আমরা দেখবো আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলো। এটাতে দেখতে পাচ্ছি যে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে যে 3 3 6 6 আলফা হাইড্রোজেন। এটা দেখতে পাচ্ছি কত, দেখো এটা দুটো আলফা হাইড্রোজেন, 2 আলফা হাইড্রোজেন, তাই তো। তাহলে মোস্ট স্টেবল কোনটা, এটা হচ্ছে মোস্ট স্টেবল। মোস্ট স্টেবল অ্যালকিন, এটা লিস্ট স্টেবল অ্যালকিন, লিস্ট স্টেবল অ্যালকিন অ্যালকিন, তাই তো। তো লিস্ট স্টেবল অ্যালকিন, তো এটা যেহেতু স্মল বেস নিয়ে আমরা কাজ করছি, তো যেটাই হচ্ছে যে স্টেবল অ্যালকিন সেটাকে বলবো মেজর প্রোডাক্ট। কি মেজর, PDT, আচ্ছা মেজর লিখে দিলাম, পাশে কি লিখলাম মেজর, পাশে সেটজেফ, সেটজেফ, বুঝতে পারলে। আর এটা হবে কি মাইনর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট কি বলি আমরা, হফম্যান বলি না। দেখো বুঝতে পারলে কিন্তু, দেখো যে যেটাকে আমরা মেজর বলছি সেটা হচ্ছে সেটজেফ, আর এই ক্ষেত্রে মাইনরটা কি হচ্ছে হফম্যান। বুঝতে পারলে কি বললাম, যখন আমরা স্মল বেস নিয়ে কাজ করব তখন হচ্ছে যে যেটা হচ্ছে যে মোস্ট স্টেবল অ্যালকিন পাবো সেটা আমাদের মেজর প্রোডাক্ট হবে, আর সেটাই তার নাম হবে সেটজেফ। আর যখন আমরা সেই একই ক্ষেত্রে মানে দুটো যেহেতু দুটো প্রোডাক্ট পাবো, তখন লিস্ট স্টেবল অ্যালকিন যেটা হবে, তো সেখানে যেটা মাইনর হবে সেটা মাইনর হবে, আর অবভিয়াসলি সেটা হফম্যান হবে। তো সবসময় মনে রাখতে হবে যে যখনই স্মল বেস, যখন মনোরম ওয়েদার মানে মনোরম কিছু পাবো, মানে আরাম প্রমোদের জন্য যখন পাবো, মানে স্মল বেস মানে এটা খুব ভালো জিনিস স্মল বেস মানে, তো স্মল বেস যখন পাবো সেটা হচ্ছে সেটজেফটা মেজর হবে, আর হফম্যানটা হবে মাইনর, ঠিক আছে। তো এবার হচ্ছে যে এইটার ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। তো এটার ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, কি হবে দেখো না, আমি কি বললাম এক্ষেত্রেও তাহলে দেখো প্রোডাক্ট কিন্তু একই প্রোডাক্ট হবে, বেস দেওয়া আছে প্রোডাক্ট একই, ও এখান দিয়ে একটা হবে এখান দিয়ে একটা করে দুই ধরনের অ্যালকিন পাবো, ঠিক আছে, একই সব কিছু হবে, কিন্তু গল্পটা একটু আলাদা, একটু লিখে দিই। যেমন আছে CH3 CH ডবল বন্ড CH3, এখানটায় কি হবে CH3 CH2, এই দুটোই পাচ্ছি। কিন্তু যেহেতু এখানে আমরা বাল্কি বেস ইউজ করছি, যেহেতু আমরা এখানে বাল্কি বেস ইউজ করছি মানে বড় ধরনের একটা বেস ইউজ করছি, তো তাই জন্য এটা যেটা হচ্ছে যে এটা কি, এটা তো স্টেবল অ্যালকিন, তো যে এই স্টেবলটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা তো মোস্ট স্টেবল, এটা তো মানে জন্মগত একটা ব্যাপার যে মানে সে মেজর হোক বা সেটজেফ হোক বা যা খুশি হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা আলফা হাইড্রোজেন আছে, তো তার মানে সেটা মোস্ট স্টেবল হয়ে যাচ্ছে। এখানে দুটো আলফা হাইড্রোজেন মানে এটার থেকে এটা কম, তো তাই জন্য লিস্ট স্টেবল অ্যালকিন লিখলাম। তো তাহলে একইভাবে এখানেও তার মানে এটা কি হবে, এটা স্টেবল হবে, স্টেবল বা মোস্ট স্টেবল লিখতে পারি, মোস্ট স্টেবল, আচ্ছা মোস্ট স্টেবল লিখে দিই, এটা হচ্ছে লিস্ট স্টেবল। লিস্ট স্টেবল, এবার বোঝা গেছে, যেমন ছিল তেমন করে দিচ্ছি। এবার গল্পটা কি না, এখানে মেজর বা মাইনর সব ঠিক আছে, মেজর বা মাইনর দেখো আগের বারে যেটা বললাম যে মেজর হবে সেটজেফ, মেজর হচ্ছে সেটজেফ, মেজর সেটজেফ, আর মাইনরটা হচ্ছে হফম্যান। আর যখনই আমরা হচ্ছে বাল্কি বেস নিয়ে কথা বলবো, তো বাল্কি বেস যখন নিয়ে কথা বলবো তখন হচ্ছে যেটা মেজর প্রোডাক্ট যেটা হবে মেজর সেটাই হবে যেটা হচ্ছে লেস স্টেবল, ঠিক আছে। তো তাহলে এই মেজরটা এখানে চলে আসবে,
মেজর এখানে চলে আসবে, আর মেজর এটা চলে আসবে, আর তার মানে এটা কি হবে, মাইনর হবে। ঠিক আছে, তো ঠিক আছে, হ্যাঁ, তো এটা মেজর হবে আর এটা মাইনর হবে। মেজর মাইনর, তো মেজর মানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা মেজর হওয়ার কথা ছিল কিন্তু মাইনর হয়েছে, তো এটার নাম হবে কি জানো? আর এখানে যেটা মেজর সেটা হচ্ছে যে হফম্যান, আর এটা সেটজেফ। বুঝতে পারলে কি বললাম? দেখো আশা করি বোঝা গেছে। তো পরে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আর একটা এক্সাম্পল কি আছে, আচ্ছা মেজর লেস টেবিলটা মেজর হচ্ছে, লিস টেবিল মেজর, আর মেজরটাকে আমরা হফম্যান বলবো, আর এটা মাইনর হচ্ছে, এটা মোস্ট টেবিল অথচ মাইনর প্লাস সেটজেফ। ঠিক আছে, হফম্যান, এটা ছিল হফম্যান। ঠিক আছে, সবই ঠিক আছে। চলো, তো দেখো বুঝতে পারলে কিনা, দেখো যে যখন আমরা বাল্কি বেস ইউজ করব তখন হচ্ছে যেটা কি হবে না, সেটা শুধু জাস্ট বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো যখন আমরা বাল্কি বেস নিয়ে কথা বলবো তখন যেটা যেটা মেজর প্রোডাক্ট হবে সেটা জাস্ট মাইনর প্রোডাক্ট হবে, আর মাইনর প্রোডাক্টটাকে আমরা সেট যে বলবো। আর যেটা হচ্ছে যে মেজর হবে, যেটা অ্যাকচুয়ালি এক্ষেত্রে যেটা হয়েছিল না, এক্ষেত্রে যেটা মেজর হয়েছিল সেটা সেখানে এইখানে নিয়ে চলে এসেছে, মানে মাইনরটা মেজর হবে, তার সাথে হফম্যানটা যেমন ছিল তেমন হবে। দেখো বোঝা গেছে নাকি বলো? চলো আমি আরো এক্সাম্পল নিয়ে আসছি, তো আরো ব্যাপারটা দেখো। পরের যে 2 নম্বর এক্সাম্পলটা নিয়ে চলে এসেছি, দেখো এটাও কিন্তু অ্যাকচুয়ালি বাল্কি বেস, জাস্ট সেটাকে মানে ফাঁকা ফাঁকা করে লিখেছি কিন্তু, বাট এটা বাল্কি বেস। তো দেখো বাল্কি বেস মানে আমাদের তো দেখা যাচ্ছে দুটো প্রোডাক্ট হবে, তো দুটো প্রোডাক্ট আমি যেমন আছে আমি তেমন করে দিই, তারপরে দেখাচ্ছি কি প্রোডাক্টটা কিভাবে কি হচ্ছে দেখাচ্ছি। প্লাস এটা, তো দেখো এটা কি, এটা হচ্ছে যে আলফা কার্বন, এটা আলফা, তো এটা বিটা, এটা বিটা, এটা বিটা। তো দেখো এই বিটা আর এই বিটা একই, তো আমি যে কোনো একটাকে নিয়ে কথা বলবো, এটা ছেড়ে দাও, তাহলে এই বিটা আর এই বিটা। তো তাহলে কি হবে না, একটা বন্ড এইখানের এই যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা এখানে শিফট করবে, তারপরে ক্লোরিন চলে যাবে, আর একবার এখানের এই যে হাইড্রোজেন আছে এই বিটা কার্বনের হাইড্রোজেন এখানে একবার শিফট করবে। আচ্ছা দেখাচ্ছি তাহলে ভেঙে ভেঙে, এটা বিটা করে দিই, এটা বিটা। তো এখানের হাইড্রোজেন আছে, এখানে কতগুলো হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন আছে। তো একবার এখানে শিফট করার পরে এটা চলে যাবে, আর এটা এইখানে একটা হাইড্রোজেন শিফট করার পরে এই ক্লোরিনটা চলে যাবে। ঠিক আছে, তো দেখো আমি যেটা দেখতে পাচ্ছি এই একটা প্রোডাক্ট হবে, আর একটা এটা যখন এখানে পুশ ব্যাক করবে তখন এটার জন্য এই প্রোডাক্টটা হবে, আর এটা যেমন ছিল তেমন থাকবে। তো এবার বলো এটা কোনটা মেজর? দেখো যেহেতু বাল্কি বেস ইউজ করছি আমরা, বাল্কি বেস ইউজ করছি তাই জন্য যেটা হচ্ছে যে স্টেবল অ্যালকিন, তো দেখো আগে স্টেবলটা কোনটা দেখো, এটা 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 হচ্ছে পুরো অ্যালকিন সিস্টেম, এটা আলফা কার্বন, তারপরে এটা মানে এটা রেসপেক্ট এটা আলফা, এটা আলফা। তো এখানে মোট দুটো হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, মোট 4 আলফা। তো এখানে দেখতে পাচ্ছি এটা 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 আলফা, এখানে 2টো, এটা একটা, এটা আলফা, এটা আলফা, এটা আলফা, 2 2 4 3 7 7 আলফা হাইড্রোজেন। তো এটা মোস্ট স্টেবল, এটা মোস্ট স্টেবল, এটা স্টেবল। যেহেতু বাল্কি বেস ইউজ করছি তাই জন্য মাইনর, আর মাইনর মানে এটা কি, মাইনর মানে এটা সেট যে হবে, এটা তাহলে কি হবে, এটা যেহেতু হচ্ছে যে লেস স্টেবল, নন স্টেবল, নন স্টেবল, হ্যাঁ নন স্টেবল না, কি লেখা হয়, লিস্ট স্টেবল, লিস্ট বানানো ভুলে যাচ্ছে। লিস্ট স্টেবল, তাই জন্য এটা কি লিখতে হবে, মেজর, মেজর আর হফম্যান। যেটা বললাম যে আমরা যেটা বললাম যে মেজর যখন হচ্ছে যে আমরা বাল্কি বেস ইউজ করব তখন হচ্ছে যে যেটা লিস্ট স্টেবল অ্যালকিন সেটাই মেজর, সেটাই হফম্যান। বুঝতে পারলে কি বললাম, মেজর হফম্যান। ঠিক আছে,
সবই ঠিক আছে। আর যেটা মাইনর হবে সেটা হচ্ছে সেট, মানে বলতে পারো অ্যাকচুয়ালি যেটা লিস্ট স্টেবল হবে সেটা মেজর প্রোডাক্ট হবে যখন আমরা বাল্কি বেস ইউজ করব। আর যখন হচ্ছে যে আমরা ওই বাল্কি বেস ইউজ করে যেটা আমরা স্টেবল অ্যালকিন পাবো, সেই স্টেবল অ্যালকিনটা হবে মাইনর, আর তার নাম হবে সেট জেড। তো এটাই হচ্ছে এটাই গল্প। তো দেখো এটা অনেক টিচার, অফলাইনের টিচার যারা, মানে আমি কিছু বলতে চাচ্ছি না, দেখো তারা কি করে ব্যাপারটাকে এতটা জটিল করে ফেলে। তো আমিও এটাকে একবার জটিল করে তোমাদের বলে ফেলেছিলাম, তো সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, মানে আমি সেটা তোমাদের এখানে অ্যাড হবে না, ঠিক আছে। তো তো তাই জন্য দেখো আমি বলতে চাচ্ছি যে তোমরা এটা মনে রাখো যে যখন তোমরা বাল্কি বেস ইউজ করবে, এটা কি বাল্কি বেস, তো যখন আমরা বাল্কি বেস ইউজ করবো তখন যে বাল্কি বেস যখন ইউজ করবো তখন ওটা কি করবো না, বাল্কি বেস যখন ইউজ হলে যেটা লিস্ট স্টেবল অ্যালকিন হবে সেটা হচ্ছে যে হফম্যান প্লাস মেজর, আর যেটা স্টেবল অ্যালকিন হবে সেটা হচ্ছে যে মাইনর প্লাস সেট জেড। ঠিক আছে, চলো 4 নম্বর এই 3 নম্বর এক্সাম্পলে যাওয়া যাক। তো এক্সাম্পল করি, আজ আর কিছু নয়, শুধু এক্সাম্পল গুলো শিখে নাও ব্যাপারটা। এটা আছে, এটা এটা হুম 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 এটা হুম আবার সে একই বেস CH3। দেখো আলফা কার্বন, আবার দেখো এটা 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 আলফা, এটা কি, এটা হচ্ছে যে বিটা, এটাও বিটা। তার মানে বন্ডটা হয় এখানে একটা হবে আর এখানে একটা হবে। তো চলো এঁকে নিই, সব কি পাহাড় পর্বত দিয়ে দিয়েছে, এটা 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 ঠিক আছে, এটা একবার, দুবার, তিনবার। তো দেখো এখানটাই ছিল, এই যে এই পয়েন্টে ছিল, এই পয়েন্টটাতে ক্লোরিন ছিল, তার মানে এটা একবার ডবল বন্ডটা তার পাশে এইখানে একবার হবে, এটা যেমন ছিল এটা করে দিলাম। আর একবার কোথায় হবে, এখানটাই হবে, হয়ে গেল। এবার আমাদের কি দেখার কাজ, এই তো অ্যালকিন সিস্টেম এটা, তার মানে অ্যালকিন সিস্টেমের রেসপেক্টে এটা আলফা আর এটা আলফা, এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে দুটো, মানে 3 আলফা হাইড্রোজেন। এখানে কতগুলো আছে দেখো, এটা হচ্ছে যে এটা 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 তার মানে এটা আলফা হচ্ছে, এটা আলফা, এটা এটা আলফা। তো তিন, তিন দুই, এটা তিন, এটা তিন, তিন 6, তাহলে 8টা, 8 আলফা হাইড্রোজেন। তো এটা তার মানে এটা কি, এটা স্টেবল, স্টেবল মানে এটা মাইনর হবে, আর মাইনর মানে সেট জেফ, সেট জেফ। আর এটা কি মেজর, মেজর মানে হপেন। ঠিক আছে, বুঝতে পারলে, এটা মেজর, লেস্টেবল, হফম্যান। ঠিক আছে চলো, আচ্ছা এটা বুঝতে পারলে কি করলাম, একই রকম, সব একই রকম এক্সাম্পল, বাল্কি বেস ইউজ করছি, তাই জন্য যেটা লিস্টেবল সেটা মেজর হচ্ছে, আর যেটা মোস্ট স্টেবল সেটা হচ্ছে যে কি মাইনর হচ্ছে, একই ব্যাপার। ঠিক আছে, তো 3 নম্বরে চলো, 4 নম্বর এক্সাম্পল, 4 নম্বর এক্সাম্পল কি আছে, 4 নম্বর একটা এক্সাম্পল নিয়ে নাও, এটা পড়ো আছে একটা। হুম 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 এটাও কিন্তু দেখো, এখানে এখানে তিনটের পরিবর্তে, তিনটে মিথাইল গ্রুপের পরিবর্তে দুটো আছে, তার সাথে একটা আর জাস্ট একটা হাইড্রোজেন চলেছে, তো কিন্তু এটাও কিন্তু একটা বাল্কি বেসের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো এটা কি হবে দেখো, দেখো দেখো কি হচ্ছে ব্যাপারটা, এখানে এটা এটা কি, এটা আলফা কার্বন, এটা বিটা, আর এটা কি বিটা, আর এই বিটা কার্বনে একটাই মাত্র হাইড্রোজেন আছে, আর এখানে তিনটে আছে। তো তাহলে প্রোডাক্টটা কিভাবে লিখে নিই, দেখো সোজা কিন্তু খুবই ইজি করে বলছি। ঠিক আছে, হয়ে গেছে। এটা এখানে একটা এইচ ঝুলেছিল, এখানে এটা, ও সরি, আরেকটা হবে, দেখো এই এই শেষের এইখানটা, তার মানে এই পয়েন্টটা,
দেখো এখানে এই ব্রোমিন মানে এই পয়েন্টে মানে শেষের আগেরটা এই পয়েন্টে ব্রোমিন ছিল। তো একবার এই দিকে বন্ড হবে আলফা বিটার মাঝে, এই আলফা বিটার মাঝে একটা বন্ড, আর একটা এই আলফা আর এই বিটা মানে এটা আর এটা, এইখানে একটা বন্ড, ডবল বন্ড হয়ে গেছে। এবার দেখো এটা, দেখো এখানে এটা শেষ প্রান্তীয় অ্যালকিন, মানে এর মাত্র এখানে একটাই আলফা হাইড্রোজেন, তার মানে এটা হচ্ছে লেস স্টেবল। আর লেস স্টেবল মানে এটা কি হবে, মেজর হবে। এটা মেজর মানে হচ্ছে যে কি হবে, হফম্যান হবে এটা। আর এটা কি হবে, মাইনর হবে, যেহেতু মোর স্টেবল। মাইনর মানে কি হচ্ছে, যেটা সেট জেফ। বুঝতে পারলে? বুঝতে পেরেছো নাকি বলো? যেটা প্রান্তীয় অ্যালকিন হয়েছে সেটা মেজর প্লাস হফম্যান, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো এই এক্সাম্পলগুলো বুঝতে পারলে কিনা দেখো, তোমরাও কিন্তু নিজেরাই চেষ্টা করো, দেখো নিজেরও পেরে যাচ্ছ। দেখো কিছু তো জটিলতা ব্যাপারটা কিছুই নেই। যদি স্মল বেস হয় তখন যেটাই মোর স্টেবল সেটাই মেজর সেটাই সেট জেফ। বাট যখন বাল্কি বেস ইউজ করব তখন হচ্ছে যে যেটা হচ্ছে যে লেস স্টেবল সেটা মেজর কিন্তু হফম্যান। এটা তোমরা ছকের মতো করে সাজিয়ে নাও না ব্যাপারটা। আচ্ছা চলো আমি সাজিয়ে দিচ্ছি ছকের মতো করে, ব্যাপারটা আমি নিজে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে চলো। তো দেখো আমি লিখে নিয়েছি যে যখন স্মল বেস ইউজ করছি আর এবার যখন বাল্কি বেস ইউজ করছি তখন কোনটা কোন কি প্রোডাক্ট হচ্ছে তোমাদের সুবিধার্থের জন্য আমি ছোট মতো ছকের মতো করে দিচ্ছি। দেখো যখন স্মল বেস বা স্মল বেস বা বাল্কি বেস যখনই যা ইউজ করি না কেন, একটা কি স্টেবল অ্যালকিন হচ্ছে একটা লেস স্টেবল, একটা মানে মোর স্টেবল একটা লেস স্টেবল হচ্ছে। দেখো দুটোর ক্ষেত্রে লিখেছি, একটা মোর স্টেবল একটা লেস স্টেবল, আর এটার ক্ষেত্রে মোর স্টেবল একটা লেস স্টেবল হচ্ছে। তো যখন স্মল বেস ইউজ করছি তখন যেটা এটা হচ্ছে কি মোর স্টেবল অ্যালকিন। এই মোর স্টেবল অ্যালকিনটা কি বলবো, এটাকে কি বলবো, এটা হচ্ছে মেজর। মোর স্টেবলটা কি হচ্ছে মেজর, আমি এখানে লিখলাম মেজর। আর মেজর মানেই হচ্ছে যে কি, মেজর মানে এখানে মেজর মানে হচ্ছে সেট জেফ। মেজর মানে সেট জেফ, মোর স্টেবল এটা হয়ে গেল। লেস স্টেবল যখন হবে স্মল বেসের ক্ষেত্রে লেস স্টেবল মানে সেটা হবে মাইনর প্লাস হফম্যান। আর যেটা মোর স্টেবল অ্যালকিন বাল্কি বেসের ক্ষেত্রে মোর স্টেবল অ্যালকিন ওটা কি হবে, মাইনর। এটা তখন এটার নাম হবে, এটার নাম সেট জেফই হবে, মাইনর সেট জেফ। আর এটা যেটা হবে লেস স্টেবল অ্যালকিন সেটা কি হবে, এটা হবে মেজর হবে, এটার নাম হবে গিয়ে হফম্যান। দেখো অ্যাকচুয়ালি চেঞ্জটা কি হয়েছে, দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। দেখো সেট জেফ এখানে মোর স্টেবল অ্যালকিন মানে সেট জেফ, তোমরা যদি এটাকে এইভাবে মনে রাখো যে মোর স্টেবল অ্যালকিন মানে হচ্ছে সেট জেফ, এটাকে এইভাবে মনে রাখতে হবে। মোর স্টেবল অ্যালকিন মানে সেট জেফ, মানে এই যে মোর স্টেবল, তো স্টেবলের জন্য এটা এইভাবে হচ্ছে, মানে মোর স্টেবল সেট জেফ নিয়ে নিচ্ছে। আর লেস স্টেবল সেটা হফম্যান। লেস স্টেবল মানে হফম্যান, সে যেটার ক্ষেত্রে যাক কেন লেস স্টেবল মানে হফম্যান। আমি এটাকে নিয়ে নিলাম। বুঝতে পারলে কি বললাম? আমি এটা মুছে দিলাম, মাইনরের দিকটা মুছে দিলাম, মেজর মাইনর এটা। যে কি বললাম, যখনই স্মল বেস ইউজ করছি যেটা মোর স্টেবল অ্যালকিন হচ্ছে সেটা সেট জেফ, মোর স্টেবল অ্যালকিন সেট জেফ, লেস স্টেবল অ্যালকিন হফম্যান, জাস্ট স্মল বেস ইউজ করলে স্টেবলটা মেজর, লেস স্টেবলটা মাইনর। বাল্কি বেস ইউজ করলে মাইনরটা হচ্ছে যে মানে মোর স্টেবলটা মাইনর, লেস স্টেবলটা মেজর। এটা মনে রাখো, এক ছবি যেটাকে বলে স্টেবল বানান ভুলে আছে, লেস স্টেবল। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো আশা করি বোঝা গেছে, ছকের মতো করে দিলাম। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো যেটা বলবো যে তোমাদের হয়তো আর একটা ক্লাস হলেই হচ্ছে তোমাদের এই যে হ্যালো অ্যালকিন হ্যালো আয়রন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো তারপরে শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদের ওই যে এমসিকিউ এক্সপ্রেসে যেটা আছে, তো সেখানে তোমাদের আমি এমসিকিউ সম্পর্কে আলোচনা করব, এবং এবিটিএ তোমাদের যেটা যে এবিটিএ বলে যেটা বেরিয়েছে না, তো সেটা নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে মানে প্রত্যেকটা হ্যালো অ্যালকিন হ্যালো আয়রন থেকে যত রকমের কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো খুব শীঘ্রই, তাড়াতাড়ি করে দেবো এবার, কারণ পরীক্ষার সামনে চলে এসেছে।
তো তো আর কিছু বলার নেই, তো পড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের সাথে জুড়ে থাকো, আর ক্লাসটা যদি ভালো হয়ে থাকে তো লাইক, আর আর যদি কোনো সমস্যা হয় তো কমেন্টে জানাতে পারো বা টেলিগ্রামে পার্সোনালি SMS করতে পারো। তো সি ইউ গাইস ভেরি সুন, ঠিক আছে, চলো টাটা।